ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। অনেকেই জানেন যে যাকে আমরা ব্ল্যাক প্যান্থার রূপে চিনতাম অর্থাৎ চ্যাডউইক বোসম্যান, ক্যান্সারের কারণে মারা গিয়েছিল তিনি, এবং আমাদের মতন ফ্যানদের কাছে সেটা একটা আনফর্চুনেট খবর ছিল। এবং সিনেমার প্রোডাকশনের মাঝখানে যদি সিনেমার একটা মুখ্য চরিত্র মারা যায়, সেক্ষেত্রে তার একটা বড় ফল কিন্তু সিনেমাতে পড়ে। তা সত্ত্বেও পরিচালক রায়ান কগলার খুবই বুদ্ধি করে সেই স্থানটা মেকআপ দিয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো ব্ল্যাক প্যান্থার সে আর নেই, আসল জীবনেও সেই মানুষটা মারা গেছে এবং গল্পের শুরুতেও সেটা বুঝিয়ে দেওয়া হয়। একটি রোগ সেটাকে আইডেন্টিফাই করা হয়নি, তবে একটি রোগের কারণে সে মারা যায়। তার বোন সুরি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, সে একটা সিনথেটিক হার্ট শেপ হার্ট বানানোর চেষ্টা করে। আপনাদের আবারও জানিয়ে দিই, এই ওয়াকান্ডায় এক টাইপের ম্যাজিক্যাল, এক টাইপের পবিত্র ফুল ফুটতো, যেটাকে তারা হার্ট শেপ হার্ট বলতো। যে ফুলের রস তাদের মধ্যে একটা সুপার হিউম্যান স্ট্রেংথ দিত। তারা সাধারণ মানুষ থেকে ব্ল্যাক প্যান্থারে পরিণত হতো। তবে এই সিনেমার প্রথম পার্টেই দেখেছিলাম যে সেই এরিক কিমবঙ্গার, অর্থাৎ প্রথম পার্টে যে ভিলেন ছিল, সে নিজে রাজা হওয়ার পরে সেই ফুলগুলো জ্বালিয়ে ধ্বংস করে দেয়, যাতে তারপরে আর কেউ ব্ল্যাক প্যান্থার না হতে পারে বা সেখানকার রাজা না হতে পারে। যেহেতু সেই ফুলগুলো ধ্বংস হয়ে গেছে, যার কারণেই তারা তাদের রাজা অর্থাৎ ব্ল্যাক প্যান্থারকে সেই রোগ থেকে বাঁচাতে পারে না। সুরি নামক সেই মেয়েটা নানান প্রযুক্তির ব্যবহার করে, একটা সিনথেটিক প্রযুক্তি ইউজ করে, হয়তো আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সিনথেটিক প্রযুক্তি ইউজ করা হচ্ছে এবং এটা ফিউচার। তো সেই প্রযুক্তি ব্যবহার করেই সে সেই হৃদয়ের শেপের সেই ফুলটাকে বানানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। ব্যর্থর থেকে বড় কথা, অনেক দেরি হয়ে গেছে। সিনেমায় ব্ল্যাক প্যান্থারের বিদায় পর্বটাকে খুব ভালো মতন ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় যেমন মিউজিক ইউজ করা হয়েছে, একই সাথে ওয়াকান্ডিয়ানদের কালচার, তাদের সব জিনিসগুলোকে ভালো মতন ফোকাস করা হয়েছে। বর্তমানে সেই ওয়াকান্ডার রানী হচ্ছে রামন্ডা, অর্থাৎ টিচালার মা, যে ইউনাইটেড নেশনে গেছে, অর্থাৎ জাতিসংঘে। আসলে একটা বড় কেস চলছে এখানে। সাধারণ মানুষেরা তো এর আগে ভাইব্রেনিয়ামের ব্যবহার জানতো না, ভাইব্রেনিয়াম কি জিনিস সেটাই অনেকে জানতো না। তবে টিচালার কারণে বা ব্ল্যাক প্যান্থারের কারণে এখন বর্তমানে মানুষেরা বুঝে গেছে যে ভাইব্রেনিয়াম কত শক্তিশালী এবং একটা মূল্যবান ধাতু, যেটার মাধ্যমে অনেক ভয়ানক অস্ত্র তৈরি করা সম্ভব, জাস্ট লাইক নিউক্লিয়ার ওয়েপন। এবং আপনারা আসল দুনিয়াতেও তো দেখেছেন, যখনই কোনো দেশের হাতে কোনো শক্তিশালী অস্ত্র বা নিউক্লিয়ার প্রযুক্তি চলে আসে, তখনই জাতিসংঘ বা বিভিন্ন দেশ তাদের উপর নানান স্যাংশন দেওয়া শুরু করে। অবশ্যই ব্যাপারটা ভাবারও বিষয় যে ওরকম শক্তিশালী একটা জিনিস যদি কখনো খারাপ মানুষের হাতে পড়ে, তখন সে কি করবে সেই জিনিসটা নিয়ে। জাতিসংঘে ফ্রান্স এবং অন্যান্য দেশ ওয়াকান্ডার উপরে আঙ্গুল তুলে কথা বলছে যে তার দেশের ভাইব্রেনিয়াম একেবারেই সেফ না। তাদের কাছে ভাইব্রেনিয়াম রয়েছে, এখন যদি তারা অস্ত্র বানিয়ে অন্যান্য দেশের উপর আক্রমণ করা শুরু করে, আমরা তো দেখেছি ওয়াকান্ডার প্রযুক্তি অন্যান্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি। ওয়াকান্ডা যদি এখন এরকম আক্রমণ করা শুরু করে, তখন অন্যান্য দেশেরা কি করবে? তবে রানী রামন্ডা তাদের জানিয়ে দেয় যে ওয়াকান্ডাকে নিয়ে তাদের চিন্তা করার প্রয়োজন নেই। এতগুলো বছর, এত শতাব্দী ধরে তারা মানুষদের স্বাভাবিক দুনিয়া থেকে নিজেদের আলাদা করে রেখেছে। কই এতদিন তো আক্রমণ করেনি তারা। ভাইব্রেনিয়াম তো তাদের কাছে এতদিনও ছিল, বরং মানুষরা যখন ভাইব্রেনিয়ামের খবর পায় তখন মানুষদের মধ্যে লোভ তৈরি হয়। রিসেন্টলি মালিতে ওয়াকান্ডার যে আউটপোস্ট ছিল, সেখানে কিছু ফ্রেঞ্চ মার্সেনারিজরা আক্রমণ করে সেই ভাইব্রেনিয়াম চুরি করার জন্য। তবে সৌভাগ্যবশত ওয়াকান্ডার যে রয়্যাল সিকিউরিটি রয়েছে, যাদের বলা হয় ডোরা মিলাজে, তারা সেখানে উপস্থিত ছিল, যারা সেই মার্সেনারিজগুলোকে উদ্যম পেটান পিটিয়ে তাদের ধরে সেই জাতিসংঘে নিয়ে আসে। রানী রামন্ডা সে জাতিসংঘের মেম্বারদের একেবারে মুখে তালা লাগিয়ে দিয়েছে। সে সবাইকে বুঝিয়ে দেয় যে অন্য দেশের ক্ষতি করার ইচ্ছে তাদের মধ্যে নেই, বরং এই জাতিসংঘেরই কিছু সদস্য দেশ, তাদের মধ্যে লোভ তৈরি হয়েছে এবং তারাই ভাইব্রেনিয়ামগুলোকে চুরি করার চেষ্টা করছে, ভয় তাদের নিয়ে। অন্যদিকে আটলান্টিক মহাসাগর, যেখানে মাইনিং চলছে, সমুদ্রের নিচে ভাইব্রেনিয়ামের খোঁজ চলছে। আসলে মানুষদের কাছে একটা প্রযুক্তি এসে গেছে, মানুষেরা জানে যে কিভাবে ভাইব্রেনিয়াম খুঁজতে হবে। এবং মজার ব্যাপার হলো, প্রত্যেকে মনে করতো যে ভাইব্রেনিয়াম শুধু ওয়াকান্ডাতেই পাওয়া যায়, যেটা একেবারেই না। আকাশ থেকে যে উল্কা পড়েছিল যার মধ্যে সেই ভাইব্রেনিয়াম ছিল, সেটা শুধু ওয়াকান্ডাতে না, বরং পৃথিবীর অন্যান্য কিছু স্থানেও পড়েছে। এবং মানুষেরা সেটাকে খোঁজার জন্য একটা যন্ত্র বানিয়েছে। তবে যন্ত্রটা বানিয়েছেও একটা বাচ্চা মেয়ে, যে MITর একটা স্টুডেন্ট। মেয়েটার নাম হচ্ছে রিরি উইলিয়ামস, তাকে নিয়ে আমরা পরে আলোচনা করছি। সো সেই আটলান্টিক মহাসাগরে মানুষেরা সেই ভাইব্রেনিয়াম খুঁজছে সেই যন্ত্রটার সাহায্যে। এবং এখানে যে সিনটা হয় সেটা সত্যি রীতিমতো একটা থ্রিলার হরর সিনেমার মতন ফিল দেয়। আসলে মানুষরা যখন সমুদ্রের নিচে গেছে সেই মাইনিং করার জন্য, তখন তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। একটা সুন্দর মিউজিক, কেউ যেন গুনগুন করে গান করছে। ধীরে ধীরে জলের নিচে থাকা সেই মাইনারদের সাথে কমিউনিকেশন বন্ধ হয়ে যায়। সেই জলের নিচে তাদের উপরে কেউ আক্রমণ করেছে, তবে কারা সেটা তারা বুঝতে পারছে না।
কিছু সময় পরেই সে গুনগুন করা শব্দটা আরো জোরে হওয়া শুরু করে, যেটা সেই জাহাজের মধ্যে থাকা মানুষদের হিপনোটাইজ করে দিচ্ছিল। মানুষরা নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তারা আচমকা চলতে চলতে সেই সমুদ্রে গিয়ে ঝাঁপ দিচ্ছে। কিছু মানুষ বুঝতে তো পেরে যায় যে এটা একটা সাউন্ড অ্যাটাক, তারা নিজেদের কান তো বন্ধ করে নেয়, তবে আসল বিপদ থেকে কি তারা নিজেদের বাঁচাতে পারবে? একদমই না। সেই সমুদ্রের মধ্যে থাকা কিছু মানুষ সেখানে আক্রমণ করে দিয়েছে এবং তারা জাস্ট মানুষদের ইনজিওর করছে না, তারা রীতিমতো সবাইকে হত্যা করছে। দুজন মানুষ সেখান থেকে হেলিকপ্টারে করে পালাতে সক্ষম হয়, তারা ভেবেছে হয়তো বেঁচে গেছে, তবে সেই সমুদ্রের মধ্যে থাকা সেই মানুষগুলো যে লিডার, যে উড়তেও পারে, গায়ে তার প্রচন্ড জোর এবং সে সেই হেলিকপ্টারটাকে ক্র্যাশ করিয়ে দেয়। কোনো মানুষ জীবিত আর এখান থেকে পালাতে পারে না। তবে সমুদ্রের নিচে থাকাই মানুষগুলো আসলেই বা কারা, এটাই জানবো এখনই। একটা বছর তারপর পেরিয়ে গেছে, ব্ল্যাক প্যান্থারের মৃত্যুর 1 বছর পূর্তি হয়েছে। রামন্ডা তার মেয়ে শুরিকে নিয়ে সে ওয়াকান্ডার একটা নির্জন স্থানে যায়। আফটারঅল বহু দিন তারা একে অপরের সাথে সময় কাটায়নি। শুরি তার বড় ভাই অর্থাৎ টিচালাকে খুবই ভালোবাসত এবং সেই কারণেই সে তাকে নিয়ে আর আলোচনা করতে চাইছে না। সে তাদের পরিবারের রিচুয়ালস, তাদের সংস্কৃতিগুলোকে এই কারণে মানতে চাইছে না যাতে সেগুলো পুনরায় তার ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। তবে রামন্ডা তাকে রিকোয়েস্ট করে যে তাদের রিচুয়ালস, তাদের সংস্কৃতিগুলো তো মানতেই হবে। 1 বছর পূর্তি হয়েছে, তাই তাদের ফুনারালের যে ড্রেসগুলো ছিল সেগুলোকে জ্বালিয়ে দিতে হবে, অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের শেষ চিহ্ন যেটা, সেটা জ্বালিয়ে তার আত্মাটাকে শান্তি দিতে হবে। যদিও সুরি ব্ল্যাক প্যান্থার মৃত্যুর কারণেই দুনিয়াটাকেই মনে করে, সে মনে করে যে তার ভাই খুবই সৎ ছিল, যেটা সত্যি। আমরা লক্ষ্য করেছি যে কিং টিচালার কিন্তু একটা নিজস্ব আইডিয়ালস ছিল, যেটা বাকি অ্যাভেঞ্জারদের থেকে সম্পূর্ণ আলাদা। তবে সেই মুহূর্তে তাদের সামনে জল থেকে আচমকা একটা ফিগার উঠে আসে, একটা মানুষ যে উড়তে পারে, পায়ে তার পাখনা রয়েছে। আর এটাই হচ্ছে সেই সমুদ্রের নিচে থাকা মানুষগুলোর লিডার, যার নাম হচ্ছে নামোর, তবে তাকে অনেকে কুকুলকান বলে ডাকে। রানী রামন্ডা রীতিমতো ভয় পেয়ে গেছে যে ওয়াকান্ডার সব সিকিউরিটি, সব সার্ভিলিয়েন্স, এত কিছু পেরিয়ে সে এখানে আসলোই বা কি করে, কেউ তাকে ধরতেও পারলো না। একই সাথে নেমোর তাদের বুঝিয়ে দেয় যে ভাইব্রেনিয়াম শুধু ওয়াকান্ডাতে না, বরং ওয়াকান্ডার বাইরেও রয়েছে এবং মানুষেরা সেটার খোঁজ করছে। নেমোরের গলায় যে বিভিন্ন হাড়গুলো আমরা দেখতে পাই, সেগুলো সেই ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি হয়েছে। নেমোর জানায় যে সে এবং তার মানুষেরা শান্তিতে এতদিন সমুদ্রের নিচে বসবাস করছিল, তবে এখন মানুষেরা ভাইব্রেনিয়ামের খোঁজ পেয়েছে। তারা মাইনিং করার জন্য সমুদ্রের নিচে চলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের নিচে যারা বসবাস করছে তাদের জীবন অনেক ব্যাঘাত ঘটবে। যারা সমুদ্রের নিচে থাকে তাদের ট্যালোক্যালিন্স বলা হয়। সো মোটমাট কথা হচ্ছে মানুষদের আটকাতে হবে। একই সাথে সেই ভাইব্রেনিয়াম খোঁজার যে যন্ত্রটা, যেটাকে একটা বাচ্চা মেয়ে বানিয়েছে, সেটাকে খুঁজে এনে দিতে হবে। ওয়াকান্ডা যদি তাদের সাহায্য করে সেই বাচ্চা মেয়েটাকে খুঁজে এনে দিতে, তাহলে সব ঠিকঠাক। নইলে এই ট্যালোক্যালিন্সরা ভালোই জানে যে কিভাবে যুদ্ধ করতে হয়। তারা রীতিমতো রানী রামন্ডাকে থ্রেট করে চলে যায়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন ওয়াকান্ডিয়ানদের থেকে সাহায্য চাইছে। প্রথমত, ওয়াকান্ডার সাথে বাইরের দুনিয়ার যোগাযোগ রয়েছে বর্তমানে, তাই ওয়াকান্ডাই পারবে সেই ছোট্ট সায়েন্টিস্টটাকে ধরে আনতে। এখন নেমোর বা তার লোকেরা যদি বাইরের দুনিয়াতে যায়, স্বাভাবিকভাবেই একটা ঝামেলা যুদ্ধ লেগে যাবে, যেটা সে চায় না। সম্পূর্ণ ওয়াকান্ডায় একটা কাউন্সিল বসেছে, প্রত্যেকে অবাক যে এত সিকিউরিটি পেরিয়ে নেমোর ওখানে আসলোই বা কি করে। এমবাকু সেখানে উপস্থিত ছিল, যে সেই জাবারি ট্রাইবের লিডার। সে ডোরা মিলাজের উপরে দোষ দিচ্ছে যে এরা ঠিক মতন সিকিউরিটি দিতে পারেনি। এমবাকুর লোকেরা সেখানে থাকলে এটা সম্ভব হতো না, মানে তাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে। আপনারা আগের সিনেমাতেও দেখেছেন যে এই ওয়াকান্ডায় কিন্তু আলাদা আলাদা ট্রাইব বসবাস করে, যাদের আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা ঈশ্বর রয়েছে এবং সেই রাজ সিংহাসন নিয়ে তাদের নিজেদের মধ্যে নানান কম্পিটিশন চলে। সো এখন প্রশ্ন হচ্ছে সেই বাচ্চা মেয়েটাকে তো জোগাড় করে আনতে হবে, নইলে নেমোর তাদের থ্রেট করেছে যে সে ওয়াকান্ডাতে আক্রমণ করবে। যাই হোক, সেই সায়েন্টিস্টকে তো খুঁজতে হবে। সেই কারণে রানী রেমন্ডা সেই ডোরা মিলাজের যে জেনারেল রয়েছে অর্থাৎ ওকোয়েকে পাঠাচ্ছে। তবে ওকোয়ে তার রানীকে রিকোয়েস্ট করে যে সে সুরিকেও তার সাথে নিয়ে যাবে। রানী প্রথমে ইচ্ছুক ছিল না, কারণ স্বাভাবিকভাবেই সুরি তার মেয়ে, মনে তো একটা ভয় থাকবে। তা সত্ত্বেও ওকোয়ে যেহেতু তাকে রিকোয়েস্ট করেছে, সেই কারণে রানী রাজি হয়ে যায়। ওকোয়ে এবং সুরি তারা দুজনে মিলে চলেছে সেই সায়েন্টিস্টটাকে খোঁজার জন্য। তবে কোথায় সেই সায়েন্টিস্ট, সে কোথায় বসবাস করে, এই খবর তাদের কে দেবে? এই খবরটা দেবে তাদের পুরনো বন্ধু সেই এজেন্ট রস। মনে আছে তো, এজেন্ট রস প্রায় মারাই যাচ্ছিল, এই ওয়াকান্ডিয়ান্সরাই তাকে বাঁচিয়েছিল। সেই কারণে এজেন্ট রস সেই কৃতজ্ঞতা এখনো ভুলে যায়নি এবং তার থেকে সুরি এবং ওকোয়ে জানতে পেরে যায় যে সেই সায়েন্টিস্ট কোথায় থাকে। তবে এজেন্ট রস এটাও জানায় যে রিসেন্টলি তাদের একটা জাহাজের উপরে হামলা হয়েছিল সেই আটলান্টিক মহাসাগরে, এবং অনেকে মনে করছে যে সম্ভবত ওয়াকান্ডিয়ান্সরাই এই হামলাটা করেছে। সুরি তো বুঝতে পারে যে এটা অবশ্যই সেই নেমোরের লোকেরাই আক্রমণটা করেছে, কিন্তু নেমোর তাদের থ্রেট করেছিল যে এই ট্যালোকেন্সের অস্তিত্ব যাতে সাধারণ মানুষরা জানতে না পারে, ব্যাপারটা যাতে সিক্রেট থাকে। সেই কারণে সে এজেন্ট রসকে কিছুই বলেনি।
পরে ওকোয়ে এবং সিরি তারা সেই সায়েন্টিস্টের সাথে সাক্ষাৎ করে, যেমনটা বলেছিলাম একটা বাচ্চা মেয়ে যার নাম হচ্ছে রিরি। তবে রিডিকে এখন ওয়াকান্ডাতে নিয়ে যেতে হবে, কারণ সেই ট্যালোক্যালিন্সরা পাগলের মতন তাকে খুঁজছে, তাকে পেলেই হত্যা করে দেবে। রিডি শেষবারের মতন তার নিজের গ্যারেজে গিয়ে পৌঁছায়, নিজের জন্তুগুলোর ব্লু প্রিন্ট সব প্রমাণগুলো সে জ্বালিয়ে দেয় যাতে এই প্রযুক্তি অন্যান্য মানুষদের হাতে না যায়। একই সাথে সিরি সেখানে এক টাইপের স্যুটও দেখতে পায় যেটাকে রিডি বানিয়েছে, দেখতে অনেকটা আয়রন ম্যানের স্যুটের মতন, এবং সে নিজের থেকেও একটা আর্ক রিঅ্যাক্টর বানিয়েছে, আর যার কারণেই এই রিডি পরবর্তীকালে আয়রন হার্টে পরিণত হবে। যাই হোক, সেই মুহূর্তে FBI সেখানে চলে এসেছে। স্বাভাবিকভাবেই মার্কিন সরকারও সেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করবে, এত বড় সায়েন্টিস্ট বলে কথা। আর সেখানে শুরু হয় একটা চোর পুলিশের খেলা। আর সত্যি এই সিকোয়েন্সটা দারুণ ছিল। সুরি এবং ওকোয়ে তারা যখন পুলিশদের ধাঁধা দিয়ে সেখান থেকে পালাচ্ছে, অন্যদিকে রেডি নামক সেই মেয়েটি তার সেই কস্টিউমটা পরে, মানে তার সেই আর্মারটা পরে আকাশে উড়ে তাদের অ্যাসিস্ট করছে। এবং অবশেষে তারা পুলিশদের ধাঁধা দিয়ে ফেললেও আসল বিপদ তাদের চলে যায়নি। কেউ একজন তাদের উপরে বোম দিয়ে হামলা করে, তবে এই বোমটা একটু ভিন্ন ছিল। ট্যালোক্যানিসরা এক টাইপের ওয়াটার বোম বানিয়েছিল, জলটাকে প্রচন্ড চাপে একটা ছোট জিনিসের মধ্যে বন্ধ করা হয়, পরে যখন সেটা ফেটে বেরোয় সেটা একটা বিস্ফোরণের আকার নেয়। আর এক্স্যাক্টলি সেই ট্যালোক্যানিসরাই সেখানে চলে এসেছে সেই সায়েন্টিস্টটাকে নিয়ে যাওয়ার জন্য। সুরি এবং সেই বাচ্চা মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য ওকোয়ে সেখানে দারুণ ফাইট করে। তবে সেই ট্যালোক্যানিসরা এতটাই স্ট্রং ছিল যাদের প্রথমে মনে হচ্ছিল যে মারা গেছে, তবে তারা মারা যায়নি। উঠে দাঁড়িয়ে তারা আবার স্বাভাবিক আকার নিয়ে নেয়। সেখানে ওকোয়ের সাথে আলটুমা নামক আরেকজনের মারপিটও হয়, তবে ওকোয়ে তার সাথে লড়ে পারে না। অবশেষে সুরি উঠে দাঁড়ায়, সে বলতে থাকে যে আমার নাম সুরি, আমি ওয়াকান্ডার রাজকুমারী। তারা যাতে এই বাচ্চা মেয়েটাকে কোনো আঘাত না করে, বরং তাকে এবং এই বাচ্চা মেয়েটাকে যাতে ন্যামোরের কাছে নিয়ে যাওয়া হয়। কথা মতন তারা সুরির মুখে সেই মাস্কটা পরিয়ে দেয় যাতে জলের নিচে সে দম নিতে পারে, এবং তারা সুরি এবং সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা ওকোয়ে তাদের বাঁচাতেও পারে না, আর যার ফলেই ওকোয়ে নিজের স্থানটা হারায়। রানী রামন্ডা তাকে বাধা দিয়েছিল সুরিকে না নিয়ে যাওয়ার জন্য, তা সত্ত্বেও ওকোয়ে তাকে নিয়ে গেছে, কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারেনি। সেই কারণে তাকে ডোরা মিনাজের পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে সেই ক্রাইম সিনে যেখানে সেই রাতে মারপিট হয়েছিল, সেখানে পুলিশেরা গিয়ে পৌঁছায়, এজেন্ট রসও সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে সে সুরির সেই কিমিও বিটসগুলো পায়। আগের সিনেমাগুলো দেখে থাকলে এই কিমিও বিটসের ব্যাপারে হয়তো আপনারা জানেন। ওয়াকান্ডিয়ানসরা এটা ব্যবহার করে, এটার মাধ্যমে তারা কমিউনিকেশন করে, তারা ভিডিও কল করে, তাদের চিকিৎসার কাজেও এটা ব্যবহার হয়, মানে মাল্টিপল কাজে এই জিনিসটা তারা ব্যবহার করে। এজেন্ট রস সেই কিমিও বিটসটা নিজের কাছে রেখে নেয়। রানী রামন্ডা তাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে সুরির কিমিও বিটস নিয়ে তুমি কি করছো। রস তখন জানায় যে গতকাল রাতে সেই ক্রাইম সিনে সেই জিনিসটা সেখানে পড়েছিল, সেই কারণে সে তুলে নিয়েছে। রস অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে যে কি হয়েছিল এখানে, কাদের সাথে কাদের মারপিট হয়েছিল, তবে তাকে কোনো ইনফরমেশন দেওয়া হয় না। রানী রামন্ডা সুরিকে ট্র্যাক করার চেষ্টা করে। সুরির কানে যে তার ইয়াররিংটা ছিল সেটা তো সম্ভবত ট্র্যাকার ছিল, তবে নর্থ আটলান্টিকের কাছে গিয়ে সেই ট্র্যাকারটা আচমকা নষ্ট হয়ে যায়, মানে তার সিগন্যালটা বন্ধ হয়ে যায়। তবে যে মানুষেরা সুরিকে তুলে নিয়ে গেছে তারা ইউকেটিক মায়ান ভাষায় কথা বলে। সেই নেমোর, যাকে কুকুল কান বলা হয়, আসলে সেই কুকুল কান কিন্তু মায়ানদেরই একটা সার্পেন্ট গড, একটা সর্পদেবতা। তারপর রামন্ডা চলে যায় নাকিয়ার সাথে সাক্ষাৎ করতে। নাকিয়া বেশ কয়েক বছর আগেই ওয়াকান্ডা ছেড়ে চলে গিয়েছে। এটাও আপনারা অনেকেই জানেন যে রাজা টিচালার বউ ছিল সে, তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। টিচালার মৃত্যুর পর তার মনে হয়েছে যে সেই ওয়াকান্ডার সাথে হয়তো আর তার কোনো সম্পর্ক নেই, সেই কারণে সে হাইতিতে এসে একটা ভিন্ন জীবন যাপন করছে। তবে রানী রামন্ডা তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে এই কটা দিন কি হয়েছে। কেউ যদি এখন তাদের সাহায্য করতে পারে সেটা হচ্ছে নাকিয়া। নাকিয়া তারপর নিজস্ব ইনভেস্টিগেশন শুরু করে। সে মেক্সিকোতে গিয়ে পৌঁছায় যেখানে এই সভ্যতার সূত্রপাত হয়েছিল, এবং একজন মানুষের থেকে সম্পূর্ণ ইনফরমেশন সে পেয়ে যায়। বহু মানুষে ভুলে গেছে, তবে অনেকেই এখনো বিশ্বাস করে যে সেই কুকুলকানের অস্তিত্ব রয়েছে। অনেকে আবার সেই কুকুলকানকে দেখেছে সেই সমুদ্র থেকে বাইরে বেরোতে। অন্যদিকে সুরি সে একটা অদ্ভুত স্থানে রয়েছে, কোথায় সেটা সে নিজেও জানে না। নেমোর তার সাথে সাক্ষাৎ করে, আসলে তাকে একটা অতিথির মতনই আপ্যায়ন করা হচ্ছে। নেমোর তার মায়ের একটা ব্রেসলেট সুরিকে দেয়। সুরি সেটা দেখে স্পষ্ট বুঝতে পারে যে নেমোরের মা একজন মানুষ ছিল। একই সাথে এই সম্পূর্ণ স্থান, যেটাকে ট্যালোক্যান বলা হয়, সেখানকার মানুষদের স্বাভাবিক মানুষদের মতনই দেখতে, তবে নেমোরকে কেন একটু ভিন্ন দেখতে, মানে তার কান, একই সাথে তার পায়ের মধ্যে পাখনা রয়েছে, সে এরকম ভিন্ন কেন। তখন নেমোর সম্পূর্ণ গল্পটা জানায় যে আসলেই বা কি হয়েছিল। সালটা ছিল 1571, স্থান ছিল ইয়াকুটান, যেটা বর্তমানে মেক্সিকোতে রয়েছে। সেখানে ছড়িয়েছে একটা আমরণ রোগ, স্মল পক্স।
মানুষেরা মারা যাচ্ছে, তবে তাদের ঈশ্বর যার নাম হচ্ছে চাক, সে তাদের একটা স্বপ্ন দেয়। সেই স্বপ্ন অনুযায়ী তারা জলের নিচে থেকে এক টাইপের অদ্ভুত ফুল তুলে আনে যেটা জল করছিল। সেই ফুলের রস তারা প্রত্যেককে খাইয়ে দেয়। তবে নেমরের যে মা ছিল, যে তখন অন্তঃসত্ত্বা ছিল, সে সেই পানীয়টা পান করে না, এটা ভেবে যে তার পেটে থাকা বাচ্চাটার কি হবে তাহলে। সেই কারণেই তাকে সেই গাছগাছরা দিয়ে এক টাইপের ব্রেসলেট বানিয়ে দেওয়া হয়। যদি এটা তাকে সুস্থ করে, তবে তাতেও কোনো লাভ হচ্ছিল না, তার পেটের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে, তাকে সেই জিনিসটা পান করতেই হবে। তবে একটা জিনিস এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে ফুলটা এরকম জল করছে কেন? একই সাথে ওয়াকান্ডাতে যে সেই হার্ট শেপের ফুলটা ছিল, সেটাও তো এরকম জল করতো। এক্স্যাক্টলি, শুধু ওয়াকান্ডাতে ভাইব্রেনিয়াম ছিল না, ভাইব্রেনিয়াম তার বাইরেও ছিল। এবং যে মাটিতে ভাইব্রেনিয়ামের কণার পরিমাণ বেশি থাকবে, সেখানে যে ফুলগুলো হবে বা সেখানে যে গাছগুলো থাকবে, সেগুলোর মধ্যেও ভাইব্রেনিয়ামের কিছু গুণাবলী রয়েছে। তাই এই ফুলগুলোর মধ্যে কিছু মিল আপনারা খুঁজে পাবেন। তো যাই হোক, সে ফুলের রস তো তারা পান করে এবং আচমকা এই দুনিয়া থেকে তাদের অস্তিত্ব সম্পূর্ণভাবে মিটে যায় এবং জন্ম নেয় এক সম্পূর্ণ ভিন্ন চরিত্র। তারা স্বাভাবিক মানুষদের মতন শ্বাস নিতে পারে না, তবে তারা লক্ষ্য করে যে জলের নিচে তারা শ্বাস নিতে পারছে। সেই ফুলটা তাদের জিনটাকেই চেঞ্জ করে ফেলেছে। তারা তাদের ভূমি ছেড়ে চলে যায় সমুদ্রের নিচে বসবাস করার জন্য, আর সেখানেই তারা তাদের স্বপ্নের নগরী তৈরি করে, যেটার নাম হচ্ছে ট্যালোকেন, যেখানে কোনো ধরনের কোনো রোগের অস্তিত্ব নেই। আর সেখানেই সেই মেয়েটি সেই ট্যালোকেনের প্রথম বাচ্চার জন্ম দেয়। আর অবশ্যই এই বাচ্চাটা কিন্তু হিসাব করলে একটা হাইব্রিড। সে পেটে থাকা অবস্থায় কিন্তু তার মা সেই ফুলের রসটা পান করে এবং জলের নিচেই তার জন্মটা হয়। স্বাভাবিকভাবেই সে একটা মিউটেন্ট হিসেবে জন্ম নিয়েছে, যে বাকি ট্যালোক্যালিন্সদের থেকে সম্পূর্ণ আলাদা। পরে নেমরের মা মারা যায়। তার মায়ের ইচ্ছে ছিল যে তাকে তার জন্মভূমিতেই যাতে কবর দেওয়া হয়। কথা মতো নেমর এবং বাকি লোকেরা চলে যায় তার মাকে সেই স্থানে কবর দেওয়ার জন্য। তবে সেই স্থানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ফ্রেঞ্চরা সেখানে কবজা জমিয়ে রেখেছে। সেখানকার সেই নেটিভ মায়ানদের উপরে তারা টর্চার করছে, তাদের জোর করে খাটাচ্ছে। এমনকি এই ট্যালোক্যালিন্সদের উপরেও তারা আক্রমণ করার চেষ্টা করে, তবে তারা পাল্টা রুখে দাঁড়ায়। সেখানে একটা ব্রুটাল আকার নেয়। প্রতিটা ফ্রেঞ্চকে তারা হত্যা করে ফেলে। একজন ফ্রেঞ্চ মরার আগে সে বাচ্চাটিকে বলেছিল যে এই দুনিয়াতে তার কোনো ভালোবাসা নেই, আর সেখান থেকেই সে তার নিজের নামটা নেমোর রেখে দেয়, যেটার অর্থ হচ্ছে এই সারফেস ওয়ার্ল্ড বা এই মাটিতে যেসব মানুষেরা থাকে তাদের প্রতি নেমোরের কোনো ভালোবাসা নেই। বর্তমানে নেমর তার সম্পূর্ণ সাম্রাজ্য নিয়ে শান্তিতে সমুদ্রের নিচে বসবাস করছে এবং সুরি সেটা দেখতে চায়। তবে সে সমুদ্রের গভীরে জলের যা চাপ, অবশ্যই একটা সাধারণ মানুষের হাড়গোড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। আর সেই কারণেই তো এই ট্যালোক্যালিন্সরা এতটা শক্তিশালী যে তারা সমুদ্রের অত গভীরেও একদম বিন্দাস রয়েছে। তবে সুরির চিন্তা নেই, মানুষদের বানানো সেই স্যুটগুলো তাদের কাছে রয়েছে। সেটা পরে সুরি ভ্রমণে বেরিয়ে পড়ে। সুরি বুঝতে পারে যে সত্যি সমুদ্রের নিচে এই ট্যালোকন শহরটা কতটা সুন্দর, আর যেটা নিয়ে তো নেমর চিন্তা করে যে মানুষদের কারণেই হয়তো এই সৌন্দর্যটা একদিন ধ্বংস হয়ে যাবে। সেই কারণেই সে সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ সেই সায়েন্টিস্টটাকে হত্যা করার কথা বলছিল। সে সুরিকে দুটো চয়েস দেয়, এক হচ্ছে আমার সাথে হাত মেলাও, নয়তো আমার সাথে যুদ্ধ করো। অবশ্যই সুরি বা ওয়াকান্ডা কখনোই চাইবে না সেই ছোট্ট মেয়েটিকে হত্যা করা হোক, কারণ তার দোষটাই বাকি। তবে নেমর এগুলো বুঝবে না। অন্যদিকে নাকিয়া সুরি সেই কানের দুলটাকে ট্র্যাক করতে করতে সেই স্থানে এসে পৌঁছায় এবং যেখানে জলের নিচে একটা ছোট প্যাসেজ সে খুঁজে পেয়েছে। সে জানতে পেরে গিয়েছে যে সেই ট্যালোক্যালিন্সরা কোথা থেকে সমুদ্রের নিচে যায় এবং সেই রাস্তা ধরেই সে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। অন্যদিকে মানুষেরা সব দোষ তো ওয়াকান্ডিয়ানদের উপরে দিয়ে দিচ্ছে। এই যে এত হামলা হচ্ছে, পুলিশদের উপরে হামলা, সেই জাহাজে হামলা, সব দোষ ওয়াকান্ডার উপরে পড়ছে। এজেন্ট রস জানে যে ওয়াকান্ডিয়ানসরা এটা করেনি, তবে কারা করেছে এই তথ্যটাও তো তাকে দেওয়া হয়নি। বেচারা মুখ ফুটে কোনো কথাও বলতে পারছে না। সে রানী রেমন্ডাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে একটা বিপদ আসছে তাদের। সেই কারণে রানী রেমন্ডা নেমরকে ডেকে পাঠায়। নেমরকে জানায় যে তারই পাগলামির জন্য সব দোষ ওয়াকান্ডার উপরে পড়ছে। মানুষেরা ওয়াকান্ডিয়ানদের নিজেদের শত্রু মনে করছে। রানী রেমন্ডা জানায় যে নেমর যাতে সে ছোট্ট সায়েন্টিস্ট এবং সুরিকে ফেরত দিয়ে দেয়, নইলে সে গোটা দুনিয়াকে সে ট্যালোকেন শহরের অস্তিত্বের ব্যাপারে জানিয়ে দেবে। নেমর তাকে পাল্টা থ্রেট করে যে যদি তুমি এটা করো বা সেই আটলান্টিক সাগরে তোমাদের একটা জাহাজও যদি আমি দেখতে পাই, তাহলে আমি তোমার মেয়ে অর্থাৎ সুরিকে হত্যা করে ফেলবো এবং সম্পূর্ণ ওয়াকান্ডাকে ধ্বংস করে ফেলবো। অন্যদিকে সময় মতো নাকিয়া সুরি এবং সেই ছোট্ট মেয়েটি অর্থাৎ যার নাম হচ্ছে রিডি তাকে বাঁচিয়ে নেয়। অবশ্যই কিছু ট্যালোক্যালিন্স সিকিউরিটি সেখানে ছিল যাদের উপর নাকিয়া গুলি চালায়। দুর্ভাগ্যবশত সেই রেস্কিউ মিশনে দুজন ট্যালোক্যানিলস মারা যায়। সুরি বুঝতে পারে যে এই মৃত্যুটা নেমর ভালো চোখে দেখবে না, এটা একটা যুদ্ধর সূত্রপাত হবে, আর সেটাই হয়। নেমর সেটাকে ভালো চোখে দেখে না, সেই কারণে সে তার লোকেদের প্রস্তুত করে। সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা সবাই মিলে ওয়াকান্ডাতে আক্রমণ করবে। আর সেটাই হয়। ওয়াকান্ডার এত সিকিউরিটি পেরিয়েও সেই ট্যালোক্যানিলসরা সেখানে পৌঁছে যায়।
তারা সেই ওয়াটার বোমগুলো ব্যবহার করে, যার ফলে সম্পূর্ণ ওয়াকান্ডায় জল বেড়ে একটা বন্যার আকার নিয়ে নেয়। বহু সাধারণ মানুষ সেখানে মারা যায়। নেমোর যেমনটা বলেছিল যে সেই ট্যানোক্যানিক্সদের কাছে ওয়াকান্ডিয়ান্সরা টিকতেই পারবে না, আর সেটাই আমরা দেখতে পারি। ইভেন একটা সময় এমবাকু নেমোরের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে নেমোরের গায়ে এতটা জোর যেটা এমবাকু কল্পনা করতে পারেনি। ওয়াকান্ডা সম্পূর্ণ ডিফেন্সলেস হয়ে পড়েছে, তাকে বাঁচানোর আর কেউ নেই। তাদের কাছে উড়োজাহাজ তো রয়েছে, অন্যদিকে নেমোর সে উড়তেও পারে, যথেষ্ট স্পিড তার। একটার পর একটা সেই উড়োজাহাজগুলোকে সে ধ্বংস করছে, এবং সে যে বার্তাটা দিতে এসেছিল সেটা সে দিয়ে দিয়েছে। সে ওয়াকান্ডার রাজ দরবারে সে হামলা চালায়, সে সায়েন্টিস্টটাকে হত্যা করার চেষ্টা করে, সে বাচ্চা মেয়েটাকে, তবে যাকে বাঁচাতে গিয়ে রানী রামন্ডা মারা যায়। নেমোর তখন সুরিকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দেয় যে তাদের সাথে ঝামেলা করতে হলে কি হবে সেটা সে আশা করি এখন বুঝে গেছে। অন্যদিকে এজেন্ট রস, যে এতদিন ধরে গোপনে ওয়াকান্ডিয়ানদের সাথে কথা বলতো, তার যে সিনিয়র বা তার যে বস অর্থাৎ ভ্যালেন্টিনা, যে সিআইএ এর ডাইরেক্টর, সে সবকিছু জানতে পেরে গিয়েছে। বেচারা এজেন্ট রস যেহেতু ধরা পড়ে গিয়েছে, তার উপরে দেশদ্রোহর দায় পড়েছে, যার কারণে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। অন্যদিকে যেহেতু ওয়াকান্ডাতে রাজ করার মতন এখন আর কেউ নেই, সেই কারণে সব দায়ভার পড়ে যায় সুরির উপরে। সে এখন কি করবে? নেমোর তাদের হাতে দুটো রাস্তা দিয়েছে। এক হচ্ছে তাদের সাথে যোগ দিয়ে মানুষদের বিরুদ্ধে লড়াই করা, যেটা অবশ্যই ওয়াকান্ডা করবে না, আর সেটা না করলে নেমোর আবার ওয়াকান্ডার উপরে হামলা করবে। আর অবশ্যই এটা ওয়াকান্ডার একটা প্রাইড, একটা সম্মানের ব্যাপার। ওয়াকান্ডা এত সহজে তো পিছিয়ে পড়তে পারে না। এই ট্যানোক্যানিক্সদের একটা কমজোরি তাদের খুঁজতে হবে, এবং তারা সেটা খুঁজেও পেয়ে যায়। অবশ্যই এই ট্যানোক্যানিক্সরা জলের নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে, কিন্তু মাছেদের মতন তাদের কোনো কানকোফুলকাও তো নেই। তবে যে নেমোর অবশ্যই জলের বাইরেও শ্বাস প্রশ্বাস নিতে পারে, তবে সেটা লং টার্মে না, বেশি সময় না। শরীরটাকে রিপ্লেনিশ করার জন্য তাকে একটা সময় আবার জলে নামতেই হবে। ওয়াকান্ডা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সরি তার সাথে রেডিকেও রেখেছে। নানান যন্ত্রপাতি সে সেই ছোট্ট মেয়েটাকে দিয়ে দেয়, যাতে রেডি নিজের জন্য একটা স্যুট বানায়, সেও এই যুদ্ধে অংশগ্রহণ করবে। ওকোয়েকে সে ডেকে এনেছে। আসলে ওকোয়ের জন্য সে একটা স্যুটও ডিজাইন করেছিল এতদিন, যেটা ওকোয়ে পরতে চাইছিল না, তবে এখন তাদের লড়াই করতে হবে। সেই স্যুটটার নাম দিয়েছে সে মিডনাইট অ্যাঞ্জেল। তবে ওয়াকান্ডা তো লড়বে, তবে ওয়াকান্ডার ব্ল্যাক প্যান্থার সে থাকবে না, তা কি হয়? হয়তো আপনাদের মনে আছে যে সিরি একটা সিনথেটিক প্রযুক্তির উপরে কাজ করছিল। সেই হার্ট শেপের যে ফুলটা ছিল না, সেই হার্টটা, সেটাকে নতুন করে সে বানানোর চেষ্টা করছিল। তবে এতদিন তো সে সফল হয়নি। তবে এখন তার হাতে একটা রাস্তার রয়েছে। নেমোর সিরিকে তার মায়ের একখানা ব্রেসলেট উপহার দিয়েছিল, যেটা সেই পুরনো দিনের গাছগাছরা দিয়ে তৈরি হয়েছিল। অবশ্যই তাদের মাটিতে ভাইব্রেনিয়ামের কণার পরিমাণ যথেষ্ট বেশি ছিল, সেই কারণে সেই গাছগুলোতেও তার গুণাবলী ছিল। তাই সেই জিনিসটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে সিরি সেই হার্ট শেপের ফুলটাকে বানাতে পারবে, এবং অবশ্যই এতে তার সাফল্যের রেট হচ্ছে 98%। সুরি তার পরীক্ষায় সফল হয়েছে। সে ফুলটা সে বানিয়ে ফেলেছে, যেটা জল করছিল। তবে এখন সে ফুলের রসটা পান করার পালা। আপনারা হয়তো দেখেছেন যে সেই ফুলের রসটা পান করার পর প্রত্যেকে সেই অ্যানসেস্ট্রাল প্লেনে গিয়ে পৌঁছায়, যেটাকে অ্যাস্ট্রাল প্লেনও বলা হয়, যেটাকে অ্যাস্ট্রাল ডাইমেনশনও বলে ডক্টর স্ট্রেঞ্জে। আলটিমেটলি জায়গাটা একই, সেটা একটা আলাদা রেলম বা একটা আলাদা ডাইমেনশন, যেখানে আত্মাদের অস্তিত্ব রয়েছে বা যেখানে আত্মারা থাকে। আমরা টিচালাকে দেখেছিলাম যে সেই ফুলের রসটা পান করার পর তার পিতা তার পূর্বপুরুষদের সাথে সাক্ষাৎ করেছিল। তবে সিরি সেটা করে না, বরং সিরি এরিক কিলমঙ্গারের সাথে সাক্ষাৎ করে, তার আর এক ভাই। তবে কেন? কারণটা খুবই সহজ। সিরি যেমনটা চিন্তা করে সেই অনুযায়ী সে সেই স্থানে গিয়ে পৌঁছেছে। সিরির মধ্যে রয়েছে বদলার আগুন। তার ভাইয়ের মৃত্যু, তার মায়ের মৃত্যু ইত্যাদির কারণে সে সেই স্থানে গিয়ে পৌঁছায়, ঠিক যেমনটা এরিক কিলমঙ্গারের ছিল। মনে আছে তো? এরিক কিলমঙ্গারও কিন্তু জাস্ট তার পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্যই সেখানে গেছিল। তারপর সুরি আচমকা সেখান থেকে ফিরে আসে। সে ভেবেছে হয়তো সেই ফুলের রসটা কোনো কাজ করেনি। কথা মতন তার পূর্বপুরুষদের দেখার কথা ছিল, কিন্তু সে তো সেটা দেখতে পায়নি। তবে সে ফুল তার কাজটা করে ফেলেছে। তার গায়ে একটা সুপার হিউম্যান স্ট্রেংথ চলে এসেছে। সুরি তার নিজস্ব ব্ল্যাক প্যান্থার কস্টিউমটা রেডি করে নিয়েছে। সেটা নিয়েই সে এমবাকুর কাছে চলে যায়, যেখানে অন্যান্য কাউন্সিলরা উপস্থিত ছিল। সুরি স্পষ্ট জানিয়ে দেয় যে ওয়াকান্ডা যুদ্ধ করার জন্য রেডি, আর এবার ব্ল্যাক প্যান্থার তাদের সাথে রয়েছে। তবে সেই ট্যানোক্যানিক্সরা কোথায় থাকে সেটা তো কেউ জানে না, আর জানার প্রয়োজনও নেই। বরং তারাই আসবে পাল্টা লড়াই করার জন্য। তাদের খেপানোর জন্য ওয়াকান্ডিয়ান্সরা তাদের বড় বড় জাহাজগুলো নিয়ে সেই আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয়, যেটা জানতে পেরে নেমোর তার লোকজন নিয়ে চলে যায় সেখানে আক্রমণ করার জন্য। শুরু হয় সেখানে একটা বড় ফাইট। সুরি সেখানে ফাইট করছে, অন্যদিকে রিনি নামক সেই বাচ্চা মেয়েটি, যে তার আয়রন হার্ট আর্মারটা বানিয়ে ফেলেছে, যেটাকে দেখতে একেবারে পাওয়ার রেঞ্জারের মতন লাগছিল। যাই হোক, সেও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওকোয়ে তার লোকজনদের নিয়ে চলে এসেছে। ওকোয়ে কিন্তু এখন কোনো সাধারণ ডোরামেলাজে না, সে হচ্ছে মিডনাইট অ্যাঞ্জেল। আর এখন বাকি থাকে নেমোর, তাকে ফাঁদে ফেলাটা বাকি, এবং সুরি সেটা করে ফেলেছে।
তাদের সেই প্লেনের মধ্যে সে ন্যামোরকে বন্দি করে রেখেছে, যার মধ্যে হিটার টাইপের একটা কিছু চলছিল, যেটা বাতাসটাকে আরো গরম করছে এবং বাতাসের মধ্যে থাকা জলকণাগুলোকে নষ্ট করে দিচ্ছে, যাতে ন্যামোরের শরীরটা আরো শুকনো হয়ে যায়, সে জলের জন্য আরো পাগল হয়ে যায়। যাতে ন্যামোর সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, সে জাহাজটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তারা দুজন একটা দ্বীপের মধ্যে ফেসে যায়। সেখানে তাদের মধ্যে মারপিটও হয়, যেখানে সুরি ন্যামোরের পায়ের একখানা পাখনা পর্যন্ত ছিঁড়ে ফেলে, যাতে সে ঠিক মতন উঠতে না পারে। তবে ন্যামোরের গায়ে তো প্রচন্ড জোর, মনে হচ্ছিল যেন সুরি তার সাথে লড়ে পারবে না। তবে অবশ্যই তার মধ্যে এখন ব্ল্যাক প্যান্থারের শক্তি রয়েছে, একই সাথে তার বুদ্ধিটাও কাজে লাগিয়ে সে ন্যামোরকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে। সুরির হাতে এখন সম্পূর্ণ চয়েস রয়েছে, সে চাইলে ন্যামোরকে হত্যা করতে পারে। এটা হচ্ছে সেই ন্যামোর যে তার মাকে হত্যা করেছে। তবে সুরি এটা করে না, সে আর যুদ্ধ চায় না এবং ন্যামোরকেও বলে তার নিজের হাতটা স্বীকার করে নিতে এবং একেবারে সুষ্ঠুভাবে ব্যাপারটা বোঝাপড়া করতে। ন্যামোর রাজি হয়ে যায়, তার লোকেদের বলে লড়াই থামিয়ে দিতে, ওয়াকান্ডার সাথে আর তাদের কোনো যুদ্ধ নেই। সুরিও চলে এসেছে, তাদের লোকেদের জানিয়ে দেয় যে যুদ্ধ শেষ, এখন একটা শান্তি। তারপর সবকিছু নর্মাল হয়ে যায়। রেডি নামক সেই বাচ্চা মেয়েটিকে তার নিজের স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ন্যামোর আর তার উপরে হামলা করবে না। তবে ওয়াকান্ডাতে রাজ করবে এমবাকু। অবশ্যই এমবাকুর অভিজ্ঞতা রয়েছে, একই সাথে সে একটা যোদ্ধা, সে ওয়াকান্ডাকে সামলাতে পারবে। সে নেমে পড়ে এরিনাতে এবং অন্যান্য মানুষদের চ্যালেঞ্জ দিতে থাকে যে কে তাকে হারাতে পারবে, যে হারাবে সে সিংহাসনটায় বসবে। অন্যদিকে সুরি সেখানে সেই হার্ট শেপ ফুলটার রেপ্লিকা বানিয়ে ফেলেছে এবং তারা নতুন করে সেই ফুলগুলোর চাষ শুরু করে। অন্যদিকে ন্যামোর মানুষদের প্রতি ঘৃণা তার কমে যায়নি, সেটা এখনো রয়েছে। তবে সে আর ওয়াকান্ডার সাথে লড়াই করতে চায় না, বরং ওয়াকান্ডাকে তার নিজের সাথে রাখতে চায়। সে বিশ্বাস করে যে ওয়াকান্ডাকে তার নিজের সঙ্গে রেখে এই ট্যালোকান আরও শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে এজেন্ট রস, যাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল, অবশ্যই বেচারার তো কোনো দোষ নেই, সেই কারণে ওকোয়ে সেখানে চলে আসে যে এজেন্ট রসকে বাঁচিয়ে নেয়। গল্পের শেষে সুরি চলে যায় নাকিয়ার সাথে সাক্ষাৎ করতে। আমরা দেখেছি নাকিয়া সম্পূর্ণ ভিন্ন একটা জীবনযাপন করছে এবং তার মৃত স্বামী অর্থাৎ রাজা টিচালা, তারও এটাতে সম্মতি ছিল। সুরি এখানে এসেছে তার ভাই অর্থাৎ টিচালার শেষ স্মৃতিটাকে জ্বালিয়ে দিতে, যাতে সে তার ভাইকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে। তবে মিড ক্রেডিট সিনে আর একটা সারপ্রাইজ আমরা দেখতে পাই। নাকিয়া সেখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, যার নাম হচ্ছে টসিয়েন্ট, আর এটা হচ্ছে রাজা টিচালারই ছেলে। নাকিয়া এই ব্যাপারটা এতদিন কাউকে জানায়নি, শুধু রানী রামন্ডাই জানতো এটা। রাজা টিচালাও চেয়েছিল যে তার ছেলেটা ওয়াকান্ডার এত নিয়ম কানুন ঝামেলা থেকে দূরে থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জীবনযাপন করুক। তবে সেই ছোট্ট বাচ্চাটি যখন নিজের পরিচয়টা দেয়, সেটা সত্যি অসম ছিল। সে নিজেকে বলে প্রিন্স টিচালা, যে হচ্ছে রাজা টিচালার ছেলে, যেটা ইন্ডিকেট করে যে অবশ্যই ভবিষ্যতে আমরা আবার ব্ল্যাক প্যান্থারকে দেখতে পারবো। একই সাথে যে ফুলটার কারণে এতদিন ব্ল্যাক প্যান্থার তৈরি হয়নি, সেটাও এখন তাদের কাছে চলে এসেছে। তাই এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। অবশ্যই সিনেমার ডাইরেক্টর রায়ান কগলারকে একটা বড় থ্যাঙ্কস জানাতে হয় যে খুব স্মার্টলি ভাবে জিনিসটাকে সে মেকআপ করেছে। আর এটাই ছিল স্টোরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।